আমের তেলের আচার সারা বছর ধরেই খাওয়া যায়। এটা যেমন খিচুড়ি কিংবা মাংস কিংবা ডাল ভাতের সাথেও খুব মজা লাগে। তবে আমের এই টক আচারটা সামান্য কয়েকটা স্টেপ ফলো করলে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি এর স্বাদটাকেও বহুগুণ বাড়িয়ে নেওয়া যায়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে আমের আচার করে দেখাবো। তবে এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন যে আমরা আমের আচার বানানোর সময় কি কি ধরনের কমন ভুলগুলো করে থাকি। আমার বিশ্বাস রেসিপিটা দেখার পরে পরবর্তীতে যখন আমের আচার বানাবেন এই ধরনের ভুলগুলো আর কখনোই হবে না। শুরুতেই আম পরিষ্কারের যে বিষয়টা সেটা নিয়ে একটু বলি। দেখুন, আমি এমনভাবে আম সিলেক্ট করেছি এর আমের আটিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। পাশাপাশি আমগুলোকে কিন্তু আমি আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এটা পানিটাকে একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি। বোটার অংশটা এটা কেটে নিয়েছি। এর বাইরেও একটা কাজ করতে হবে, আর সেটা দেখানোর জন্যই আমি একটা আম রেখেছি। একটু দেখাই আপনাদের। দেখুন, যেহেতু আমগুলো আমরা খোসাটা রেখে দিব, এজন্য খোসাটাকে পরিষ্কার করে নেওয়া জরুরি। দেখবেন আমের গায়ে এরকম অসংখ্য কালো কালো দাগ থাকতে পারে, আর এই কালো দাগটাকে খুব সহজেই উঠানো যায় এরকম একটা চাকু দিয়ে। একটু দেখাই, ক্লোজ আপ করলে আপনারা আরো বুঝতে পারবেন। দেখুন দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। আমগুলোকে এভাবে একটু চাকু দিয়ে উপরে যে কালো দাগগুলো আছে সে দাগগুলোকে আমরা আগে একটু উঠিয়ে নিব। এতে করে আমটা একদম পরিষ্কার হয়ে যাবে। এরপর যেটা করতে হবে, আমের এই যে বোটা অংশটা এটুকু কেটে ফেলে দিতে হবে। বাস, পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় বলি। এই আমের টক আচারের জন্য এমনভাবে আম সিলেক্ট করবেন যেন আমের আটিটা তুলনামূলক একটু শক্ত হয় এরকম। এখন যেটা করতে হবে, আমগুলোকে মাঝ বরাবর কেটে নিতে হবে। একটু দেখাই আপনাদের। নিশ্চয়ই খেয়াল করেছেন। দেখুন, এই যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু আচারে খুব সুন্দর একটা টেক্সচার নিয়ে আসবে। এবার আমগুলোকে আপনারা ইচ্ছা মতো একটু ছোট করতে পারেন, আবার বড় রাখতে পারেন। তবে বড় রাখলে যেটা করবেন, এরকম চাকু দিয়ে একটু দাগ কেটে দেবেন যাতে করে স্কিনের ভিতর দিয়ে খুব ভালোভাবে তেল মশলাগুলো প্রবেশ করতে পারে। তো একইভাবে সবগুলো আম আমি কেটে নিচ্ছি। সবগুলো আম আমি কেটে নিলাম একই সাইজ করে। আর যেটা বলতেছিলাম, দেখুন স্কিনগুলো কেটে নিয়েছি। তাহলে এখন কি করতে হবে? পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। না, পানিতে কোনো অবস্থাতেই ধোয়া যাবে না। এটা আমরা সবাই ভুলটা করি। আমটা কেটে নিয়ে তারপরে ধুয়ে ফেলি। এতে করে যেটা হয়, কাটা আমে পানিটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর এটাকে জ্বালিয়ে নিয়ে পানিটাকে আমরা শুকিয়ে নেই, তাতে করে আমটাও অনেক নরম হয়ে যায়। সুতরাং আমরা আর কোনো অবস্থাতেই পানি লাগাবো না। তো আমটা হয়ে গেল। আর এখন এর জন্য আরো কয়েকটা উপাদান আমরা রেডি করব, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কয়েকটা বোম্বাই মরিচ বা নাগা মরিচ নিয়েছি। এখন প্রশ্ন করতে পারেন, কাঁচা আমের টক আচারে নাগা মরিচ বা বোম্বাই মরিচ কেন লাগবে? জি, এটা আমরা এই আচারে দিব এবং কখন কিভাবে দিব সেটাও দেখাবো আপনাদের। শুধু যেটা করতে হবে, মরিচের সামনের যে এই যে বোটার অংশটা এটুকু আমরা হালকা করে কেটে নিব, যাতে এর ভিতরে তেল মশলা প্রবেশ করতে পারে বা এর ভিতরে নির্যাসটা বের হয়ে আসতে পারে। আর হ্যাঁ, এই মরিচগুলোকেও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। এর বাইরে আমাদের লাগবে সরিষা। দেখুন, সরিষাটা কিন্তু স্ট্রেইনারে আছে। স্ট্রেইনারে কেন? সরিষাতে অনেক ময়লা থাকে, এজন্য সরিষাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এটাকে স্ট্রেইনারে নিয়ে একবারে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দেখুন, একদম শুকনো। আর এটাকে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিব। আর যদি গুঁড়ো করতে সমস্যা মনে করেন, এই সরিষাটাকে বেটে নেবেন। আর বেটে নেওয়ার সময় অবশ্যই ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। কোনো অবস্থাতেই পানি দিয়ে বেটে নেওয়া যাবে না। পানি দিলে আবার একই কেসে হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আপনার আচারটাকে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। এতে করে খুব সহজেই ফাঙ্গাস ধরবে। তো এটাকে আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এর বাইরে লাগবে আমাদের রসুন। রসুনটা একটু দেখাচ্ছি আপনাদের। রসুনটাকে কিন্তু বেটে নেওয়া যাবে না বা একদম আস্ত রাখা যাবে না। যেটা করতে হবে, এরকম চাকু দিয়ে ধরে একটু চাপ দিতে হবে। দেখুন, জাস্ট থেতো করে নিব। এতে করে রসুনের নির্যাসটা বেরোবে, বাট রসুনের যে টেক্সচারটা এটা থাকবে। এতে করে যখন আচারটার বয়স হবে বা আচারটা খাবেন, সেই সময় এই রসুনটা খুব চমৎকার একটা স্বাদ দেবে আপনার মুখে।
রসুনগুলোকে আমি থেতো করে নিলাম। এখন আমরা আচারের মশলাটাকে রেডি করে নিব। এটা কিন্তু খুবই জরুরি একটা পার্ট, এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়েছি। 7-8টা শুকনো মরিচ দিচ্ছি। 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 টেবিল চামচ আস্ত জিরা এবং 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। সবগুলো উপাদান হালকা করে একটু টেলে নিব। মিডিয়াম লো হিটে মশলাগুলোকে প্রায় 2-3 মিনিট মতো আমি টেলে নিলাম। দেখুন, এগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এগুলোকে ঠান্ডা করে দেন গুঁড়ো করে নিব। তবে একদম গুঁড়ো করে ফেলবো না, আধ ভাঙা যেটা বা আধ ভাঙার থেকে একটু বেশি আমি দেখাবো আপনাদের। এখন চলে আসলাম মূল রেসিপিতে। একটা কড়াই নিয়েছি, এখন এখানে 1 লিটার মতো তেল দিয়ে দিব। আমের আচারে, বিশেষ করে টক আচারে তেলটা বেশি দেবেন, কেননা আচারের তেলটাও কিন্তু অনেক মজা লাগে। পাশাপাশি এই তেলটা বিভিন্ন কাজে লাগে, এজন্য তেলটা বেশি দেবেন। পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তেলটা সেই পরিমাণ দেবেন যে পরিমাণ দিলে আমটা তেলের নিচে ডুবে থাকবে। এই পরিমাণে তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন দিচ্ছি এবং শুরুতে থেতো করে নেওয়া রসুনগুলো দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটাতে একটু বলে রাখি, রসুনগুলোকে একদম ভেজে ফেলা যাবে না। জাস্ট এটা হালকা একটু ভাজা ভাজা ভাব চলে আসবে, ঠিক সেই সময় এখানে আমটা দিয়ে দিতে হবে। দেখুন, এটাতে একটু হালকা ভাজা ভাব চলে আসছে, তো আমরা আমটা দিয়ে দিব এখন। আমগুলোকে তেলের মধ্যে আমরা কুক করে নিব। অনেক সময় আমরা যে ভুলগুলো করি, এখন একটু বলি আপনাদের। আমটা কাটার পরে পানিতে আমরা আবার ধুয়ে নিই, দেন আবার শুকিয়ে নিই। আবার অনেক সময় এটাকে ভাপ দিয়ে নিই। একদমই ভুল প্রসেস। এতে করে আচারের গুণাগুণ নষ্ট হয়ে যায়, পাশাপাশি আচারে একটা ফাঙ্গাস ধরারও চান্স থাকে। এজন্য আমি যেভাবে দেখালাম, আমগুলোকে ধুয়ে নিয়ে দেন কেটে নিতে হবে। এরপরে কোনো অবস্থাতে আর পানি লাগানো যাবে না। আর একটা বিষয় বলি, দেখুন এখানে কিন্তু আমি শুধুমাত্র পাঁচফোড়ন এবং রসুনটা দিয়েছি, এর বাইরে এখন পর্যন্ত কিচ্ছু দেইনি। সবগুলোই দিব আমরা, তবে একটা সার্টেন পিরিয়ড পরে আমি দেখাবো আপনাদের। ঠিক এই পর্যায়ে আমরা এখানে লবণ দিয়ে দিব। খাবার লবণ দিচ্ছি, যেটা সোডিয়াম ক্লোরাইড, আমরা 2 টেবিল চামচ মতো দিলাম। পাশাপাশি দিচ্ছি বিট লবণ, এটা ব্ল্যাক সল্টও বলে, আমি 1 টেবিল চামচ দিলাম। চেষ্টা করবেন এই বিট লবণটা দিতে। এই বিট লবণটা দিলে আচারে চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে। লবণটা দেওয়ার পরে আমে যে জলীয় অংশটুকু আছে সেটা আস্তে আস্তে বের হতে শুরু করবে। আমরা এখানে আদার্স মশলাগুলোও দিব। কখন দিব একটু বলি আপনাদের, যখন এরকম আমের সবুজ খোসাগুলো কালারটা চেঞ্জ হয়ে অফ হোয়াইট কালার চলে আসবে, তখন আমরা অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন প্রশ্ন হচ্ছে, আগে কেন মশলাটা দিব না? যদি এই অবস্থায় আমরা মশলাটা দিই, তাহলে মশলাটা পুড়ে যাবে আর আচারের যে ফ্লেভার, সে ফ্লেভারটা কিন্তু থাকবে না। দ্যাটস ওয়াই আমরা মশলাগুলো পরে অ্যাড করব। তো আমরা মিডিয়াম হিটে আমগুলোকে জ্বালিয়ে নিব। মিডিয়াম হিটে আমগুলোকে প্রায় 5 মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম। দেখুন, এর স্কিনের কালারটা যেটা বলতেছিলাম চেঞ্জ হয়ে গেছে। শুরুতেই যে 3 টেবিল চামচ আমরা সরিষা নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি। এটা আসলে দলা পেকে গেছে, তার কারণ তেল ছেড়েছে। সেই সাথে যে স্পেশাল মশলাটা তৈরি করলাম, এর অর্ধেকটা দিব, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। আর কেন পরে ব্যবহার করব সেটাও আমি ব্যাখ্যা করব। যে নাগামরিচটা রেডি করে রেখেছিলাম সেটা দিচ্ছি এখন। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবেন, তার কারণ আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এইবার একটু বলি, নাগামরিচটা দেওয়ার উদ্দেশ্য, আমের আচারে, বিশেষ করে টক আচারে নাগামরিচটা দেবেন, এত চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে, এটা চিন্তাও করতে পারবেন না। পাশাপাশি এই নাগামরিচগুলো আচারের সাথে যখন খাবেন, অনেস্টলি বলছি, সেই লেভেলের একটা টেস্ট। বাসায় একবার বানিয়ে দেখবেন। এই পর্যায়ে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া এবং 1/2 কাপ ভিনেগার। হলুদের গুঁড়া হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ, এটা আচারকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি ভিনেগারটা এটা ডিরেক্ট প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। দীর্ঘদিন ধরে আচার সংরক্ষণ করে খেতে চাইলে অবশ্যই আপনাকে এই ভিনেগারটা দিতে হবে। এর বাইরেও কিছু কাজ আছে যেগুলো আচারটাকে সংরক্ষণের কাজে লাগবে, সেটা একটু বলি। আচারটাকে অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, মাঝে মধ্যেই ঢাকনাটা হালকা খুলে দিয়ে রোদে দেবেন, এতে করে আচারের লংজিভিটি বাড়বে এবং
আচারের টেস্টটাও কিন্তু অনেক গুণ বাড়বে। আচ্ছা, আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে অনেক সময় আমরা যেটা দেখি যে আচারটা থাকে কিন্তু আচারের তেলটা আগে শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করি, আচারের তেল ঢেলে দেই। এটা কোনো অবস্থাতেই করা যাবে না। যদি আচারে তেল দিতেই হয় তাহলে অবশ্যই আগে তেলটাকে পাতিলে গরম করে নিয়ে দেন এটা আচারে দেবেন। এতে আচারটা ভালো থাকবে। কাঁচা তেল দেবেন না, এতে আচারটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, পাশাপাশি আচারটার স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে, ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়ে গেছে। চুলার জালটাকে আমরা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসছি। এই পর্যায়ে মিডিয়াম লো হিটে আচারগুলোকে আরও 5-7 মিনিট মতো আমি জ্বালিয়ে নিলাম। দেখুন আমগুলোর কালার কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা কতটুকু সিদ্ধ হলো একটু দেখাই আপনাদের। একটু চাপ দিলাম, বের হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা হয়ে গেছে। এই পর্যায়ে অবশিষ্ট গুঁড়ো মশলাটুকু দিচ্ছি। আর গুঁড়ো মশলাটার ব্যাপারে বলেছিলাম যে গুঁড়ো মশলাটা একদম গুঁড়ো না করে একটু হাত ভাঙা রাখতে হবে। একদম শেষে আমরা গুঁড়ো মশলাটা দিলাম। এর পিছনে কারণ হচ্ছে একদম শেষে দিলে আচারে একদম এই মশলাটার খুব চমৎকার ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকবে। পাশাপাশি যখন আচারটা আমরা খাবো তখন এরকম আধ ভাঙা মশলাগুলো যখন আমাদের মুখে বাঁধবে তখন কিন্তু চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে। এটা হয়ে গেছে, তো আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন এবার লুকটা, দেখুন মশলাগুলো, এই মশলাগুলো যে কতটা স্বাদের হবে গরম গরম খিচুড়ির সাথে এরকম আচার, বুঝতেই পারছেন কতটা সফট। আর যেটা বলতেছিলাম এই যে সেই নাগা মরিচ বা বোম্বাই মরিচ, এগুলো কতটা সফট হয়ে গেছে, এগুলো তেলে থেকে আরও ফুলে যাবে। খাওয়ার সময় একটু একটু করে নেবেন, সেই লেভেলের একটা স্বাদ পাবেন। তো হয়ে গেল আমাদের কাঁচা আমের টক আচার। আমি চেষ্টা করেছি ধাপে ধাপে সকল ধরনের টিপসগুলো দিতে। আশা করব কাঁচা আমের এই টক আচারটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।